হাসছেন কেন আপনি? ইজহার উঠে তার টি শার্টটা টেনে নিল, তারপর পদ্মের পিছনে দাঁড়িয়ে বলল, এই যে, সে যে আবার লজ্জা পাচ্ছ, তাই হাসি আসছে। পদ্মের মনটা খারাপ হয়ে গেল। আমাকে কি ভালো লাগছে না? ইজহান পদ্মের সামনে দাঁড়ালো, পদ্মের কোমর খুব হালকা করে জড়িয়ে ধরে বলল, পদ্মফুল সাজলেও সুন্দর, আবার না সাজলেও সুন্দর, তবে আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। পদ্ম হাসল। পদ্ম ইজহানের বুকে আঁকিবুকি করছে। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজহান পদ্মকে ছেড়ে দিল। অনেক লেট হয়ে গিয়েছে। রায়ান আহমেদ বারবার কল দিচ্ছেন। ইজহান তড়িঘড়ি করে পদ্মকে নিয়ে রুম থেকে বের হলো। সবাই একদম রেডি হয়েই আছে, শুধু তাদেরই দেরি। তাদের নিচে নামতে দেখতে রায়হান আহমেদ আসলেন। আপনাদের এত দেরি হচ্ছিল কেন? ঘুমতে করতে দেরি হয়ে গিয়েছিল। চলুন আমরা এবার যাই। কথাটা শুনে সবাই একসাথে হেসে দিল। আর এর মধ্যে পদ্মা লজ্জায় শেষ। কত বড় বড় মানুষজন আছেন, তাদের সামনে এসব কথা শোভা পায় না। যদিও সবাই ফ্রি একদম, তবে পদ্ম যে নতুন নতুন তাই হয়তো তার লজ্জা লাগছে। আর এইদিকে সানায়া রীতিমতো রাগে ফুঁসছে। এত আধিক্যতা দেখানোর কি আছে? আজ ওই মেয়ের জায়গায় সে থাকতো, সেও হয়তো এসব কথায় লজ্জা পেত। কিন্তু এখন ইজহানের পাশে অন্য মেয়ে দাঁড়িয়ে আছে। উফ, রাগ লাগছে ভীষণ। ইজহান পদ্মের হাত ধরে হাঁটছে। ইজহান এই সময়টাকে খুব এনজয় করছে। আর পদ্ম, সে তো সাজেক দেখায় ব্যস্ত। চারপাশে কি সুন্দর লাল নীল লাইট জ্বলছে। ইস, কি যে ভালো লাগছে। সবাই সবার মতো হাঁটছে। হঠাৎ এক পাগল পদ্মের সামনে পড়ল। পদ্ম পাগলকে দেখে চিল্লিয়ে উঠল। ইজহান যদিও পদ্মকে তার পিছনে রেখেছে, কারণ পাগলটা বারবার পদ্মকেই ধরতে চাচ্ছিল। শেষে ইজহান একটা ধমক দিল পাগলটাকে। পাগলটা চলে গেল। ইজহান পদ্মকে তার সামনে দাঁড় করালো। পদ্মের বাহুতে হাত রেখে বলল, এভাবে চিৎকার করা লাগে? পদ্ম ভয়ে ভয়ে বলছে। আমার ভীষণ ভয় লেগেছিল। ইজহানের রাগ হলো। তুমি কোন জিনিসে ভয় পাও না বলো? ইজহানের কথায় পদ্মের চোখ দিয়ে পানি পড়ে গেল। এমনিতেও সে ভয় পেয়েছে, তার উপর ইজহান এমনভাবে রেগে কথা বলছে। পদ্ম তার দুই বাহু থেকে ইজহানের হাত সরিয়ে দিল। পচা লোক একদম। আবার অভিমান হয়েছে। আচ্ছা থাক, আর বকা দিব না আমার এই পিচ্ছিটাকে। পদ্ম মুখ ফিরিয়ে নিল। কথা বলবো না আপনার সাথে। ইজহান হাসল। দিনে কতবার যে এই মেয়ে রাগ করে বলার বাহিরে। আচ্ছা, বলতে হবে না, চলো এখন। আবারও তারা হাঁটতে শুরু করলো। ইজহান আর পদ্ম একটা চায়ের দোকানে এসেছে এখন। তারা দুজন চা খাচ্ছে। এই সময়ে চা আর বাহিরের হালকা প্রকৃতির বাতাস, ইস কি যে ভালো লাগছে। ইজহান পদ্মকে নিয়ে আবার হোটেলের এই দিকে এসেছে। সবাই চেয়ারে বসে আড্ডা দিচ্ছে। ইজহান পদ্মকে নিয়ে ওখানেই গেল। মেবি সবার গানের কলি খেলছে। ইজহান একটা চেয়ারে বসার পর যখন পদ্ম ইজহানের পাশের চেয়ারে বসতে যাবে, তখন সানায়া বসে গেল। ইজহানের মেজাজ খুব খারাপ হয়ে গেল। সে উঠে পদ্মকে নিয়ে অন্য কোথাও বসল। সবাই গান গেয়েছে একটা একটা করে। যেহেতু ইজহান গান পারে না, তাই পদ্মকে গান গাইতেই হবে। পদ্ম দ্বিধায় পড়ে গেল। পদ্ম ইজহানের দিকে তাকাতেই ইজহান চোখ দিয়ে ইশারা করলো গাওয়ার জন্য। অতঃপর পদ্ম গান শুরু করলো। এই গানটা তার বান্ধবীর ফোনে শুনেছিল, তখন থেকেই শিখে গিয়েছে। পদ্ম গান গাইছে। ইজহান অবাক হয়ে তাকিয়ে আছে পদ্মের দিকে। এই মেয়ে যে এত ভালো গান জানে, ইজহানকে তো কখনো শোনায়নি। কি সুন্দর কণ্ঠ। পদ্মের গান শেষে সবাই হাততালি দেওয়া শুরু করলো। ইজহানও হাতে তালি দিল। সবাই পদ্মকে বলছে গানটা খুব সুন্দর হয়েছে, আর পদ্ম হেসে হেসে ধন্যবাদ জানাচ্ছে সবাইকে। রাতের খাবার খেয়ে ইজহান পদ্মকে নিয়ে রুমে এসেছে। পদ্ম ব্যালকনিতে যাবে, তখনই ইজহান পদ্মের হাত টেনে ধরল। এত সুন্দর গান গাইতে পারো, আমাকে তো কখনো শোনাওনি। সুন্দর হয়েছে বুঝি? খুব। আপনি তো কখনো শুনতে চাননি বা বলেনওনি। তা বলে কি তুমি গাইবে না কখনো? আমি কি জানতাম আমার বউ গান গাইতে পারে? পদ্ম ইজহানের হাত ছেড়ে দিল। এখন এটা কার দোষ? তোমার দোষ। চলুন ব্যালকনিতে যাই। পদ্ম ইজহানের হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। রাতের সাজেকেও সুন্দর। পদ্ম ইচ্ছে মতো পক পক করছে আর ইজহান শুনছে। ব্যালকনিতে চেয়ার আর টেবিলের ব্যবস্থা আছে। ইজহান চেয়ারে বসে আছে আর পদ্ম দাঁড়িয়ে পক পক করছে। এক পর্যায়ে ইজহান বেশ বোরিং হয়ে ফোনটা হাতে নিয়েছে। ফেসবুকে স্ক্রল করছে আপাতত।
পদ্ম ভাবছে ইজহান হয়তো তার কথা শুনছে, তাই সে তার মতো কথা বলতেই থাকলো। সে তো আর জানে না ইজহান ফোন টিপছে। পদ্ম একসময় কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। পিছনে ফিরে দেখলো ইজহান ফোন টিপছে, তার মানে এতক্ষণ ইজহান তার কথা শুনছিল না। পদ্ম রেগে গিয়েছে। রাগে ইজহানের হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। ইজহান অবাক হয়ে তাকিয়ে। আমি এতক্ষণ কথা বলছিলাম আর আপনি মোবাইল দেখছিলেন? ইজহান বিব্রত বোধ করলো। সরি পদ্ম। এত মোবাইলে কি দেখেন? কোন সুন্দরীর ছবি দেখেন আপনি? ইজহান আরও বেশি অবাক হলো। এ পদ্ম কি বলছে, সব পাগল হয়ে গেল নাকি? আমি কোনো ছবি দেখছিলাম না। পদ্ম রেগে গিয়েছে। ইজহান পদ্মের রাগ ভাঙানোর জন্য তার কোলে পদ্মকে বসিয়ে দিল। বেশি রাগ করো শরীরের জন্য ক্ষতিকর। আর আমি কোনো আর আমি কেন আমার বউ আর আমি কেন আমার বউয়ের ক্ষতি হোক সেটা চাইবো বলো? আমি যে এত কথা বলছিলাম সেগুলো। পদ্ম গালটা ফটকা মাছের মতো করে রাখল। ইজহান পদ্মকে আরও ডিপলি জড়িয়ে ধরল। আবেশে চোখ বন্ধ করে আছে পদ্ম। পদ্ম, আজ আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। পদ্মের চোখ চকচক করছে, যেন এই লোকের সাথে তার কত বছরের সম্পর্ক। মনেই হচ্ছে না তাদের বিয়ের 1 মাস হয়েছে। আমার মনেই ছিল না। ইজহান বাহিরের দিকে তাকিয়ে বলল। এগুলো মনে থাকবে কি করে? পদ্ম টুপ করে ইজহানের কপালে তার ওষ্ঠ ছুঁয়ে দিল। আমার পক্ষ থেকে আপনার জন্য 1 আকাশ পরিমাণ ভালোবাসা ডাক্তার সাহেব। ভালোবাসি আপনাকে। সকাল 9টা। সবাই একসাথে নাস্তা করছে আর আড্ডা দিচ্ছে। সাজেকের দ্বিতীয় দিন আজ। সবার মতামত নিয়ে ঠিক করেছে আজ একটা জায়গায় ঘুরতে যাবে তারা। সবাই সবার সাথে কথা বলছে, শুধু পদ্ম আর সানায়া চুপ করে আছে। পদ্ম তো এমনিতেই অপরিচিত লোকজনের সামনে কমফোর্ট ফিল করে না, আবার সে কথা বলবে। তাই পদ্ম চুপচাপ করে খাচ্ছে। আর কিছুক্ষণ পর পর ইজহানের দিকে আর চোখে তাকাচ্ছে। ইজহান হাসলে সে যে তার সেই সুন্দর দাঁতটা দেখা যায়। উফ, কি সুন্দর লাগছে এই মানুষটাকে। পদ্ম মুচকে মুচকে হাসছে। এই জিনিসটা সানায়া বেশ খেয়াল করলো। তার জন্য শরীরে আগুন জ্বালিয়ে দিল। পদ্মকে তার ভালো লাগছে না মোটেই। আবার কেমন করে ইজহানের দিকে তাকিয়ে হাসছে। সানায়া রাগে ক্ষোভে চোখ বন্ধ করে রেখেছে। ইজহান হসপিটালের সিআই রাশিদুল ইসলাম পাশের চেয়ারে বসেছিল। তিনি ইজহানকে ইশারা করলেন একটু ইজহানের কানটা তার মুখের কাছে আনতে, গোপন কথা বলবেন। ইজহানও তাই করল। তোমার ম্যাডামের বয়স কত? ইজহান ঢোক গিলল, একটু পানি খেয়ে গলাটা ভিজিয়ে নিল। রাশিদুল ইসলাম সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে ইজহানের দিকে। স্যার, ম্যাডামের বয়স 15। রাশিদুল ইসলামের চোখ বড় হয়ে আছে। ইজহান এত বড় ছেলে হয়ে যে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেন? তুমি এত দামড়া ছেলে হয়ে এত কম বয়সী মেয়েকে বিয়ে করেছো কেন? তুমিই তো শিক্ষিত ছেলে, শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো কাজ করেছো। তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া দরকার। হসপিটালের সব ডক্টরদের থেকে বেশি রাশিদুল ইসলাম ইজহানকেই স্নেহ করেন। ইজহানের প্রতি আলাদা একটা মায়া আছে বলতে গেলে। আবার নানান রকম কথাও বলে ইজহানকে। ইজহান সব খুলে বলল রাশিদুল ইসলামকে। রাশিদুল ইসলাম সবটা শুনে ইজহানকে বলল। ও, তাহলে তোমার কোনো দোষ নেই। ইজহান অসহায় চোখে মাথা নাড়ল। রাশিদুল ইসলাম খেতে খেতে বলল। তোমার ম্যাডাম কিন্তু ভালোই সুন্দরী আছে। ইজহান পদ্মের দিকে তাকালো। পদ্ম নিঃশব্দে খাচ্ছে। ইজহান পদ্মকে দেখে হেসে দিল। সব ডক্টরদের ওয়াইফরা ঠিক করলো তারা একটু সাজবে, কারণ এত সুন্দর একটা জায়গায় ঘুরতে যাবে, একটু না সাজলে নাকি ভালো দেখাবে না। তাই সবাই আবার হোটেলে আসলো। পদ্ম কালো রঙের সুতির মধ্যে একটা কুর্তি পরেছে, সেগুলো ইজহান সাজেকে আসার আগে কিনে দিয়েছে। পদ্ম চুল বাঁধতেই ইজহান বলল আজ যেন চুলগুলো খোলা রাখে, তাই আর চুল বাঁধল না। তবে মাথা মাঝ বরাবর সিটি করে কয়েকটা ক্লিপের সাহায্যে দুপাশের সামনে চুলগুলো বেঁধে দিল। সামনে দিয়ে কয়েকটা চুল বের করেছে আর পিছন দিয়ে চুল খোলা। মুখে পাউডার মেখে চোখে কাজল দিল হালকা করে, আর সামান্য লিপস্টিক দিল। পদ্মের সাজ শেষ। ইজহানও পদ্মের সাথে ম্যাচ করে আজ কালো শার্ট পরেছে। দুজনেই রেডি, এবার বেরোবে তারা। সবাই ঠিক করলো কংলাকপাড়া যাবে, সেখানে পাহাড়ে উঠবে। সবাই রওনা হলো কংলাকপাড়ার উদ্দেশ্যে। পদ্ম তো স্তম্ভিত প্রাকৃতিক সৌন্দর্যের উপর। সে নিজের হাঁটার দিকে না দেখে চারপাশ দেখতে ব্যস্ত। ইজহান অনেকবার ডাক দিয়েছে পদ্মকে ঠিকমতো হাঁটতে। পদ্ম ক্লান্ত কংলাকপাড়া হাঁটতে হাঁটতে। হঠাৎ সে দাঁড়িয়ে গেল।
যেহেতু ইজানের হাত ধরে হাঁটছিল পদ্ম, সেহেতু ইজান খুব ভালো করেই বুঝলো পদ্ম দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, দাঁড়ালে কেন? পদ্ম হাঁপাচ্ছে। আমি আর পারছি না হাঁটতে। কোলে নিব? পদ্ম চোখ বড় বড় করে ইজহানের দিকে তাকিয়ে আছে। না না, দরকার নেই, একটু জিরিয়ে নিই, তারপর আবার হাঁটতে পারবো। ইজহান দাঁড়ালো কিছুক্ষণ পদ্মের জন্য, তারপর 5 মিনিট জিরিয়ে আবার হাঁটা শুরু করলো। তারা হাঁটতে হাঁটতে প্রায় হাজা ছড়া ঝর্ণার কাছে চলে এলো। সবার মন চাচ্ছিল গোসল করার জন্য, কিন্তু কেউ এটা পরিকল্পনা করে আসেনি, তাই পারল না গোসল করতে। সেই 10টার দিকে বের হয়েছে সবাই। বিকেল 3টা হোটেলে উঠবে। মাঝে একটা ছোট্টখাটো রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়ে নিল। ইজহান রুমে এসেই বেডে চিত হয়ে শুয়ে গেল। পদ্ম আয়নার সামনে গিয়ে মাথার ক্লিপগুলো খুলছে। আজ কিন্তু আমাকে জোর করবেন না ঘুমানোর জন্য। ইজহান বিরক্ত হলো। কাল তো বলেছিলে ঘুমাবে না, পরে কে নাক ডেকে ঘুমিয়েছে? আমি নাক ডাকি না, বাজে বকবেন না কিন্তু। তোমার ইচ্ছে, তুমি ঘুমালে ঘুমাও, আর না ঘুমালে নাই, আমি ঘুমাচ্ছি। তবে রুমের বাইরে যাবে না কিন্তু। পদ্ম মাথা নেড়ে বলল, আচ্ছা। ব্যাস ইজহান গভীর ঘুমে আচ্ছন্ন। পদ্ম ভালো করে ইজহানকে দেখল। পদ্ম ইজহানের নাকের সামনে তার হাতটা নিয়েও ঘন নিঃশ্বাস আসছে, তার মানে সে এখন গভীর ঘুমে আছে। পদ্ম মেধার কাছে ভিডিও কল দিল। তাড়াতাড়ি ফোনটা নিয়ে ব্যালকনিতে গেল। কি ব্যাপার সুন্দরী, তোমাদের হানিমুন কেমন কাটছে? পদ্ম অবাক হয়ে গিয়েছে। না আপু, উনি তো এসেছেন গেট টুগেদারে। তো কি এখন হানিমুন হতে পারে না? পদ্ম মাথা নাড়ল। মেধা মাথায় হাত দিয়ে বসে আছে। আচ্ছা, কি জন্য কল দিয়েছো? আজ আমার জন্মদিন। মেধা শেষের কথা না শুনি অনেক জোরে বলল। শুভ জন্মদিন পদ্ম। পদ্ম মুখ চেপে ধরল নিজে। আপু আসতে বলুন, উনি ঘুমাচ্ছেন। মেধা হেসে উঠল। বাহ, তা পদ্ম, তোমার উনি কি জানে আজ তোমার জন্মদিন? পদ্ম মুখটা ফ্যাকাশে করে বলল, না আপু, উনি জানেন না। তুমি বলোনি? পদ্ম নিচু কণ্ঠে বলল, না আপু। এই যা, বলোনি কেন? ইজহান কি জানে নাকি? তুমি বলবা না? আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী ইজনানের বউ রে, শুনো, এত লজ্জা পেলে কি ভবিষ্যতে চলবে বলো? আপু এসব বললে আমার আরো লজ্জা লাগে। থাক, আর লজ্জা পেতে হবে না। এখন কি করতে চাচ্ছ? কি আর করবো? পদ্ম মনমরা হয়ে বলল, তোমার যে আজ জন্মদিন, তুমি তো আজ শাড়ি পরবে, পরতে পারো। শাড়ি পরে ইজনানের সাথে বসে বসে সুন্দর মুহূর্ত কাটাবে, বা বলবে চলুন বাইরে থেকে হেঁটে আসি। কিন্তু আপু। আবারও মেধা পদ্মের কথা শেষ না হতেই বলল, কিন্তু কেন? কেন করছো? তুমি মেয়ে বড় নিরামিষ। পদ্ম হেসে দিল। আচ্ছা ঠিক আছে, শাড়ি পরবো, তারপর? আরে তারপরেও আমাকে বলতে হবে? পদ্ম একটু সুর টেনে বলল, আপু। আচ্ছা বলছি, তুমি একবারে এমন মোহনীয়ভাবে সেজে থাকবে যেভাবে ইজহান তোমার প্রেমে পড়ে তার পা ভেঙে যাবে। পদ্ম হাসছে মেধার কথা শুনে। মেধা পদ্মকে সব বুঝিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। পদ্ম আসার সময় একটা সাদা জামদানি শাড়ি এনেছিল, যেটা বিয়ের সময় দিয়েছে তাকে। সাদার সাথে লাল জামদানি শাড়িও দিয়েছিল, কিন্তু পদ্মই সাদাটাই আনলো, কারণ সাদা রঙটা সবসময় তার ভালো লাগে। সে ভেবে রেখেছে সন্ধ্যার পর সাজবে। সন্ধ্যা 7টা। ইজানের ঘুম ভাঙল পদ্মের ডাকে। চশমাটা পরে পদ্মের দিকে তাকালো। পদ্ম ওর ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কল এসেছিল, আমি ধরিনি। পদ্মর হাত থেকে ফোনটা নিল। রায়হান আহমেদ কল দিয়েছেন। এই লোক মনে হয় ইজানকে শান্তি দিবে না। ইজান কল ব্যাক করলো। সাথে সাথে রায়হান আহমেদ কল রিসিভ করলো। কি মিয়া, আপনি তো দেখছি বিয়ে করে একেবারে বদলে গেলেন। রুম থেকে বের হতে চান না, আড্ডা দিতে চান না, কি হয়েছে বলুন তো? ইজান বিরক্ত হলো, কারণ একে তো কল দিয়েছে, তার উপর আবার এইসব কথা বলছে।
আরে ভাই, আমি ঘুমাচ্ছিলাম। আপনাদের মতো তো আর এত এনার্জি নেই আমার। আচ্ছা যাই হোক, শুনুন, আমরা সবাই চা খাচ্ছি, আপনি চাইলে আসতে পারেন। আসছি আমি। বলি ইজান কলটা কেটে দিল। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মকে বলল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু পদ্ম রাজি হলো না। ইজান যাওয়ার সময় পদ্মকে বলল সে একা থাকতে পারবে কিনা। পদ্ম বলল সে পারবে। এক প্রকার ধাক্কাতে ধাক্কাতে ইজানকে পাঠালো পদ্ম। ইজান যাওয়ার পর জোরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইজানকে আসতে দেখেই রায়হান আহমেদ বলে উঠলেন, ইজহান এখন নতুন বিয়ে করেছে, সে কি আর আমাদের সাথে থাকতে চাইবে? ইজান বুঝেছে এই রায়হান আহমেদ নিশ্চয়ই কতটা খোঁচা দিয়ে বলেছেন। মাথাটা ঠান্ডা করে বসলো চেয়ারে। সবাই ইজানকে দেখে মুচকি মুচকি হাসছে। ইজান বিরক্তি সুরে বলল, শুনুন, কেউ বাজে কথা বলবেন না। আমি ঘুমাচ্ছিলাম আর ম্যাডাম সজাগ ছিল। আশা করছি আপনারা আর আমাকে এসব নিয়ে কিছু বলবেন না। সবাই হেসে উঠল ইজহানের কথা শুনে। সানায়া চুপ করে শুধু তাকিয়ে আছে ইজহানের দিকে। বাব্বা, বিয়ের কয়েকদিনের মধ্যেই বউকে ম্যাডাম রাখছে, যত সব ফালতু কথাবার্তা। সবাই আড্ডায় মেতে উঠেছে, হাসি ঠাট্টা করছে। ইজহান খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছে। এমন অবস্থায় পদ্মের বাসা থেকে কল আসলো। ইজহান সবাইকে উদ্দেশ্য করে বলল তার একটা কল এসেছে, সে কথা বলে আসছে। ইজহান কল রিসিভ করতে পুষ্প বলল, শুভ জন্মদিন আপু। আজ তোমার জন্মদিন, কিন্তু তুমি আমাদের সাথে নেই। এই প্রথম জন্মদিনে তুমি আমাদের থেকে আলাদা আছো। ইজান থমকে আছে। আজ পদ্মের জন্মদিন। ইস, কেন যে একবারও পদ্মের জন্মদিনের কথা জিজ্ঞেস করলো না। ধুর, ও পাশ থেকে সব কথা শোনা যাচ্ছে না দেখে পুষ্প আবারও বলল। হ্যালো। ইজানের ধ্যান ভাঙলো, নিজেকে সংযত করে বলল। কি অবস্থা শালি সাহেবা? ইজানের কণ্ঠ শুনে পুষ্প ফ্যাকাশে কণ্ঠে বলল, ও আপনি? আমি আরো ভাবলাম আমার আপু। কিন্তু আপনার সাথে আমি কথা বলবো না। আমি যখন ঢাকা গিয়েছিলাম আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। হুঁ, কল রাখছি। পুষ্প ধূপ করে কল রেখে দিল। ইজান মনে মনে বলছে, বাবা গো, মেয়ের কি তেজ। ইজান সবার কাছে গেল আবার। আমি যাচ্ছি। হ্যাঁ, আপনারা আড্ডা দিন। রায়হান আহমেদ বলল। আচ্ছা যান। সানায়াও উঠে গেল, তার নাকি কাজ আছে। ইজান একবার সানায়ার দিকে তাকালো। ইজান হাঁটা ধরল হোটেলের উদ্দেশ্যে। সানায়াও পিছু পিছু আসছে। হোটেলে ঢুকে যাওয়ার সময় সানায়া হঠাৎ ইজানকে ডাক দিল। ইজান থামলো, পিছনে তাকিয়ে দেখে সানায়া। সানায়া দৌড়ে আসলো ইজানের কাছে। আপনি এত তাড়াতাড়ি হাঁটেন কেন? বাপরে, আমি তো পারিই না। ইজান তার পকেটে একটা হাত গুজে দাঁড়ালো। কি জন্য রেগেছিলেন? ওমা, ডাকতে পারি না বুঝি? জি না, একদমই রাখতে পারেন না। আপনি তো জানেন আমি বিবাহিত পুরুষ। সো এইভাবে একাটাকে ভালো নয়। সানায়া ইজানের হাত ধরল। ইজান তৎক্ষণাৎ হাতটা ঝেড়ে তার হাত থাকা পানির বোতল থেকে পানি দিয়ে হাত ধুয়ে নিল। যে হাতটি সানায়া ধরেছিল, সানায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ইজান এমনটা করবে ভাবেও নি। ইজান রক্তিম চোখে সানায়ার দিকে তাকালো। মেজাজটাই গরম হয়ে গেল। ইজান বিড়বিড় করে বলল, চরিত্রহীন মেয়ে একটা। তারপর আবার পা চালিয়ে চলে গেল। আর এইদিকে সানায়া রাগে সে নিজেই নিজের চুল টানছে। আবারও ইজান তাকে অপমান করলো। ইজান রুমে আসলো। রুমের লাইট অফ। বাহিরের আলো ভিতরে এসে পৌঁছেছে। তাও ইজান লাইট জ্বালালো। তার কাছে ভুতুরে পরিবেশ মনে হয়েছিল। ইজান সামনে তাকাতেই দেখে পদ্ম দাঁড়িয়ে আছে। উফ, পদ্মকে শাড়ি পরা অবস্থায় দেখে ইজানের মনে এক প্রেম নামক বাতাস বয়ে গেল। কি স্নিগ্ধ পুরি লাগছে পদ্মকে। শুভ্র শাড়িটার মতোই শুভ্র লাগছে তার পিচ্ছি বউকে। ইজান পদ্মের গাল ছুঁয়ে বলল, শুভ 16তম জন্মদিন পদ্মফুল। পদ্ম স্মিত হাসি দিল। ধন্যবাদ ডাক্তার সাহেব। ইজান পদ্মকে উল্টো ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। পদ্মের ঘাড়ে তার অস্ত্র মিলিয়ে দিল। পদ্ম বারংবার কেঁপে উঠছে। শক্ত করে শাড়িটা ধরে রাখল। ইজানের এ বেহায়া দাড়িগুলো পদ্মকে ছাড়ছে না। একটু 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 করে তারাও স্পর্শ করছে শুভ্র শাড়ি পরিহিত সেই ছোট্ট মেয়েটাকে। ইজান পদ্মের এই সুন্দর মুহূর্ত ভুলবার নয়। পদ্ম বেচারি তো দম খিচে দাঁড়িয়ে আছে। ইজান পদ্মের থেকে তেমন কোনো সাড়া পেল না। ইজান সরে এলো পদ্মের কাছ থেকে, বেশ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। পদ্ম ব্যাককেলের মতো তাকিয়ে আছে। বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে ইজান। পদ্ম ভ্যাবলার মতো ইজানকে দেখছে।
ইজহান গম্ভীর কণ্ঠে বলল। তুমি এভাবে সেজেছো কেন? পদ্ম অবাক হলো। আমার ইচ্ছা হচ্ছে তাই আমি সেজেছি। ইজহান বিড়বিড় করে বলল। নিজে তো নিজে ইচ্ছে সেজেছে, আর এদিকে আমি মরে যাচ্ছে। পদ্ম বুঝলো না ইজহানের কথা, ভ্রু কুচকে ইজহানের দিকে তাকিয়ে বলল। কিছু বলছেন? ইজহান মাথা নাড়ল। না। পদ্ম শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে বলল। আমাকে কেমন লাগছে বলেননি তো? ইজহান আবারও গম্ভীর কণ্ঠে বলল। ভালো লাগছে। কথাটা পদ্মের হজম হলো না। শুধু কি ভালো লাগছে? ইজহান চোখ বন্ধ করে আবারও খুলল। তুমি কি চাও আমি কিছু করি? পদ্ম কিছু বলতে যাবে তার আগে ইজহানের ফোনে কল আসলো। পদ্মের দিকে তাকিয়ে কলটা রিসিভ করলো। মেধা কল দিয়েছে। কল রিসিভ করতে মেধা বলল। কি রে, তোর পেয়ারি বউ তো আজ জন্মদিন। ইজহান বিরক্ত কণ্ঠে বলল। কি জন্য কল করেছিস বল। মেধার মনে ক্ষুণ্ণ হলো। কি হয়েছে বলতো? কিছু হয়নি, আমি ফোনটা এখন রাখছি, পরে কথা বলবো। আমি সময় করে ফোন দিব। গুরুত্বপূর্ণ সময় ব্যাঘাত ঘটিয়ে দিয়েছিস। ইজহান ফোনটা কেটে দিল। তারপর আবার পদ্মকে জিজ্ঞেস করলো। হ্যাঁ বলো, কি বলতে নিয়েছিলে? পদ্ম মাথা নাড়লো দুদিকে। না। ইজহান পদ্মের সামনে এসে দাঁড়ালো। পদ্ম সাথে সাথে মাথা নিচু করে ফেলেছে। ইজহান পদ্মের মাথা উঠিয়ে বলল। বলতে বলেছি। আমাকে একটু হাঁটতে নিয়ে যাবেন বাহিরে? ইজহান ভ্রু কুচকে তাকায় পদ্মর দিকে। কেন, হাঁটতে যাবে? পদ্ম অন্যদিকে ঘুরে বলল। আপনি তো আমাকে আমার জন্মদিনের উপহার দেবেন না জানি, তাই হাঁটতে চেয়েছি। ইজহান তার ওয়ালের প্যান্টের পকেটে ঢুকালো। তারপর পদ্মের পাশাপাশি দাঁড়িয়ে ওর হাত ধরে নিয়ে যাচ্ছে বাহিরে। রুম চাবি দিয়ে লক করতে করতে ইজহান বলল। তোমাকে সব গিফট একসাথে দিব। পদ্ম চোখ তুলে তাকায় ইজহানের দিকে। পদ্ম আর ইজহান হাঁটতে থাকে। দুজন মিলে হাজার কথা বলছে। আর সময় হলে শুধু পদ্ম কথা বলতো। আজ ইজহানও বলছে। পদ্ম মুচকি মুচকি হাসছে, কারণ ইজহানের উন্নতি দেখে। ইজহান পদ্মের কাঁধ জড়িয়ে হাঁটতে লাগলো। জিনিসটা ইজহানের ভালো লাগে। পদ্ম শাড়ি পরে হাঁটছে, তাই ইজহান সেইভাবেই পদ্মের সাথে তাল মিলালো। ইজহান আর পদ্মের এসব কাহিনী সারা খুব খেয়াল করেছে। রাগে ক্ষোভে তার যেন বিষের মতো লাগছে। একটু আগে তো ইজহান তাকে অপমান করেছে, আর এখন ঠিকই বউয়ের সাথে পিরিত দেখাচ্ছে। যত সব ঢং মনে হচ্ছে তার কাছে। মনটা চাচ্ছে দুজনের গিয়ে অনেক কথা শোনাতে। সানায়া এর প্রতিশোধ কালই তুলবে। রাগে ফোঁস করতে করতে রুমে চলে আসলো। হঠাৎ ইজহান পদ্মের সাথে রায়হান আহমেদের দেখা হয়ে গেল। তিনি ইজহানকে দেখে বললেন। কি ইজহান, তোমরা এখানে কি করছো? ইজহানের যেন কারেন্টের শক লাগলো। ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বাইরে হাঁটছে একটু। রায়হান আহমেদ একটু মজা নেওয়ার জন্য বললেন। ওহ বুঝেছি, এখন যদি আমরা একটু ডাকতাম ইজহান আসো আড্ডা দিই, তখন তো আসতে না। ইজহান মনে মনে বিড়বিড় করলো। তোমরা আর বউ কি এক হলো নাকি? আশ্চর্য। তবে মুখে প্রকাশ করলো না। হয়েছে, তখন বলেছিলেন এসেছিলাম তো। রায়হান আহমেদ ইজহানের কাঁধে হাত চেপে বলল। আচ্ছা তোমরা থাকো, আমি আসছি। ইজহান হাসতো আর মনে মনে বলল, তুমি গেলেই বাঁচি। সবসময় পিছনে পড়ে থাকে, 2 মিনিটও শান্তি দেয় না। আর হসপিটালে থাকলে তো কথাই নেই। ইজহান বিরক্তিকর নিঃশ্বাস ফেল। পদ্ম ইজহানের সোজাসুজি দাঁড়িয়ে বলল। উনি এমন বলেন কেন? এমনি করেন সবসময়। মেবি আমি বিয়ে করেছি, সহ্য হচ্ছে না তার। ইজহান আর পদ্ম আবারও হাঁটা শুরু করলো। এক জায়গায় মনে হয় 100 বার হাঁটা শেষ তাদের। এক গণ্ডি বারবার হাঁটছে। শেষে ইজহান বিরক্ত হয়ে গিয়েছিল, তাই পদ্মকে নিয়ে রুমে চলে এসেছে। পদ্ম চাচ্ছিল না আসার জন্য, জোর করে নিয়ে এসেছে। রুমে এসে এখন পদ্ম ঘাপটি মেরে বসে আছে। ইজহান পদ্মকে দেখল। ইজহান কিন্তু পদ্মের সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু তাতে পদ্মের কোনো হেলদোল নেই। ইজহান পদ্মের হাতটা টেনে দাঁড় করালো। কি হয়েছে তোমার? পদ্ম ইজহানের হাত ছেড়ে দিল। কিছু হয়নি। এবার ইজহান পদ্মের কোমর জড়িয়ে ধরল। পদ্মকে একটু কাছে টেনে বলল। কি হয়েছে পদ্ম ফুলের? পদ্ম মুখটা ফিরিয়ে নিয়েছে। কিছু হয়নি। পদ্মকে ইজহান আর একটু কাছে টেনে বলল। কি হয়েছে বলবে তো?
পদ্ম আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলল। আমি কি সবসময় বাইরে যাওয়ার জন্য বায়না করি বলুন? আপনি চলে আসলেন কেন? আমার এখন ভালো লাগছে না। ইজানের গাল এবার পদ্মের গাল স্পর্শ করলো। ঘড়িতে প্রায় 11:30 বাজতে চলল। তুমি একটা মেয়ে মানুষ, যদিও আমি ছিলাম, তাই বলে তো আর রিস্ক নেওয়া যাবে না, তাই না? আর পাহাড়ি এলাকায় এত রাতে বাইরে থাকা ঠিক নয় পদ্মফুল। পদ্ম নুয়ে গেল ইজহানের কথায়। ইজহানের দিকে থেকে নিজের গাটা সরিয়ে আনে। পদ্ম ইজহানের সেই খোঁচা খোঁচা দাড়িতে হাত দিল। আপনার এই দাড়িগুলো খুব পচা, আমার গালে একদম ঢুকে যায়। ইজহান হাসলো মেয়েটার কথা শুনে। ওরাও আমার মতো তোমাকে আদর করতে চায়। পদ্ম বুঝলো না। বুঝিনি আমি। ইজহান পদ্মের সামনে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল। ওরে, ওরা ঠিক তেমন আদর করতে চায় তোমাকে। পদ্ম বোকাভাবে বলল। এই দাড়িগুলো তো গালে ঢুকে যায়, আর আমারও সুরসুরি লাগে। ইজহান হেসে দিল। তাই? হুম। ইজহান পদ্মের হাতটা পেছন দিকে দিয়ে তার একটা হাত দ্বারা আবদ্ধ করে ফেলল, আর এক হাত দিয়ে পদ্মের মুখে হাত বোলাতে লাগলো। আমার একটা অনুমতি চাই পদ্ম। পদ্ম অবাক হলো। হঠাৎ ইজহান কি বলছে এসব? সে বুঝে উঠতে পারল না। পদ্ম ইজহানকে বলল। কিসের অনুমতি? ইজহান কথা ঘোরানোর জন্য বলল। আগে অনুমতি দাও। পদ্ম হেসে বলল। দিলাম অনুমতি। ইজহান ভ্রু কুঁচকে তাকায় পদ্মের দিকে। সত্যি তো? পরে কিন্তু আবার রাগ করা বা লজ্জা পাওয়া যাবে না। পদ্ম না বুঝে মাথা নাড়ল। ইজহান হাসলো পদ্মের কাণ্ড দেখে। পরক্ষণেই ইজহান পদ্মের ওষ্ঠে তার ওষ্ঠের সাথে মিলিয়ে দিল। সাথে পদ্মের শরীর কেঁপে উঠল। ইজহান সেই অসহায় চুলগুলোকে চেপে ধরল। তাও ইজহানের কোনো হেলদোল নেই। আবার কিছু মুহূর্ত বাদে ইজহান পদ্মকে ছেড়ে দিল। পদ্ম তো তখন না বুঝে মাথা নাড়িয়েছিল, এখন তো সে লজ্জায় মরে যাচ্ছে এমন অবস্থা। মাথা তুলে তাকাতেই পারছে না ইজহানের দিকে। মুখটা খিচে রাখত, মনে হচ্ছে সে এখনই শেষ হয়ে যাবে। পদ্ম এদিকেও যেতে পারছে না, ওদিকেও না। ইস, একবার যদি ইজহানের মুখটা দেখা যেত। সেও কি পদ্মের মতো লজ্জা পাচ্ছে? ইজহান পদ্মকে স্বাভাবিক করতে বলল। পদ্ম, তাড়াতাড়ি জড়িয়ে ধরো আমাকে, তুমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছ। পদ্ম তার সব লজ্জা বিসর্জন দিতে ইজহানকে শক্তপোক্তভাবে জড়িয়ে ধরল। ইজহান হাসছে, পদ্মের মাথায় চুমু এঁকে দিল। আর পদ্ম যেভাবে ইজহানকে জড়িয়ে ধরেছে, যেন 120 বছর পার হয়ে গেলেও ইজহান পদ্মকে ছাড়বে না। পদ্মের প্রতি হাজার হাজার অনুভূতি এসে ইজহানের মনে হানা দিল। কেন এই বাচ্চা মেয়েকেই তার এত পছন্দ? উফ, ইজহান, এবার তুই শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়ে। তখন যদি পদ্মকে না বিয়ে করতো, তাহলে আজ এই সুন্দর একটা মোমেন্ট তার কি দেখা হতো? কি যে শান্তি লাগছে। সকাল 9টা। ইজহানের চোখে ঘুম নেই, মূলত সেই ঘুম উড়ে গিয়েছে। তবে সে বিছানা ছাড়তে পারছে না, তার ম্যাডাম তাকে ছাড়ছে না। নিশ্চিন্তে তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইজহান এভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে। সে উঠল পদ্মকে ছেড়ে। পদ্মের অগোছালো শাড়ি ঠিক করে দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে পদ্মকে ডাকলো, কিন্তু তার ওঠার নামগন্ধ নেই। সে আরও মুখে বালিশ চেপে ধরে ঘুমাচ্ছে। ইজহান এবার পদ্মের সামনে জোরে বলল। ওঠো পদ্ম, বেলা 12টা বাজতে চলল। পদ্ম তড়িঘড়ি করে উঠে চোখ মুখ ডলতে শুরু করে। বেশ কিছু সময় পর পদ্ম স্থির হয়ে বসে। ইজহান পদ্মের হাতটা টেনে বলল। যাও ফ্রেশে আসো, নাস্তা করতে হবে, আমরা এখানে নাস্তা করবো আজ। পদ্ম মাথা নাড়িয়ে ফ্রেশ হতে গেল। মুখ ধুয়ে পানিও মুছেনি, আবার এসে বসেছে বেডে। ইজহান নাস্তা নিয়ে আসলো রুমে। পদ্মের মুখের পানি নিজের হাত দ্বারা মুছে দিল। তারপর দুজনে নাস্তাটা সেরে নিল। আজ পদ্মের মুখ বন্ধ করা, কথা বলছে না। সে মাথাটা ভার হয়ে আসছে। আজ সাজেকের 3য় দিন। সবাই আজও ঘুরতে বের হবে, কিন্তু আজ নাকি পদ্মের মন চাচ্ছে না ঘুরতে যাওয়ার জন্য। ইজহান একটু নিচে গিয়েছিল। এই মুহূর্তে সানায়া, ইজহান আর পদ্মের রুমে আসলো। দরজা খোলাই ছিল, যার কারণে সানায়া খুব সহজেই ঢুকে যেতে পারল। পদ্ম বসেছিল, হঠাৎ তাকে দেখে অবাক হলো। সানায়া পদ্মের মুখ চেপে ধরল। বেয়াদব মেয়ে। পদ্ম অবাক হয়ে গিয়েছে, আগাগোড়া কিছু মাথায় ঢুকছে না।
কি হচ্ছে তার সাথে? পদ্মকে শাড়ি পরা দেখে আরও রাগ হয় সানায়া। বেডের পাশের টেবিলটাতে একটা কাচের গ্লাস ছিল, সেটার পশ্চাৎ দিয়ে পদ্মের থুতনিতে বাড়ি দেয়, যার কারণে পদ্মর পুরো শরীর কেঁপে ওঠে। চোখগুলো বুজে আসছে, না চাইতেও চোখ দিয়ে হাজার অশ্রু ঝরে পড়ে। এগুলো যেন ইজান না জানে, তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। তোমার জন্য ইজান আমাকে প্রতিনিয়ত অপমান করেছে। সে আমাকে পাত্তা দেয়নি। ভুলেও যদি বলেছো এসব, তাহলে তুমি ভাবতেও পারছো না কি হবে তোমার সাথে। ব্যাস, এইটুকু বলেই সানায়া চলে গেল। এইদিকে ব্যথায় পদ্ম কাতরাচ্ছে। দ্রুত ঘটে যাওয়া ঘটনা শ্রবণ করতে তার ভীষণ কষ্ট হলো। পারছে না ব্যথা সহ্য করতে। পদ্ম দু হাতে মুখে ধরে কান্না করছে। ইসান আসলো কিছুক্ষণ পর। পদ্মকে রুমে দেখলো না। ওয়াশরুমে পানির আওয়াজ শোনা যাচ্ছে। ইসান টোকা দিল, সাথে সাথে দরজা খুলে পদ্ম বের হলো। যে জায়গায় সানায়া গ্লাস দিয়ে বাড়ি মেরেছিল সেই জায়গা কেমন লাল হয়ে আছে। ইসানও বুঝতে পারলো না পদ্মের থুতনিতে কি হয়েছে। পদ্ম ইসানকে জড়িয়ে ধরে অজস্র অশ্রু ফেলছে। ইসান বুঝলো না এই ক্ষতটা কিভাবে হয়েছে, আর পদ্মের এভাবে পাগল হয়ে কান্নার কারণ। পদ্ম কান্নারত গলায় বলল, আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি এখানে আর থাকবো না। পদ্ম বেঘরে কান্না করছে। ইসান চেয়েও থামাতে পারছে না। মেয়েটা কাঁদতে কাঁদতে ইসানের বুক ভাসিয়ে দিয়েছে। ইসান পদ্মের সাথে পাগলামিগুলোর মানে বুঝছে না, যেন তার প্রিয় জিনিস হারিয়ে গিয়েছে, তাই সেজন্য সে কান্না করছে। ইসান পদ্মের মাথায় হাত বুলাতে লাগলো। আর কতক্ষণ এভাবে ধরে কাঁদবে? অবশেষে পদ্ম নিচ থেকেই ইসানকে ছেড়ে দিল। ইসান পদ্মের চুলে হাত দিয়ে বলল, কেন কেঁদেছ? পদ্মের আবার সেসব কথা মনে পড়ে গেল। আবারও ঢুকরে কেঁদে উঠল। ইসান শান্ত কণ্ঠে বলল, আমার কাছে কেন?